Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the way of solution. সকলকে স্বাগত এবং আমি আশা করছি তোমাদের ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষা ভালো হয়েছে। যেটাই হোক তুমি কমেন্টে অবশ্যই জানাবে এবং প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমাদের সামনের পালা হচ্ছে পার্ট 2 অর্থাৎ ডেসক্রিপটিভ এক্সাম। এবারে আর শর্টকাট টেকনিক শর্টকাট অ্যাপ্রোচ চলবে না বিকজ পেপারটাই হচ্ছে কনভেনশনাল টাইপ বা যেটিকে আমরা ডেসক্রিপটিভ টাইপ বলি। এবং সবচেয়ে অন্যতম একটা মেজর পার্ট হলো যে তুমি পার্ট 1 এ যেটা করে এসেছো অর্থাৎ এই অবজেক্টিভ টাইপ এমসিকিউ বেস যেটা গোল গোল করে এসেছো যে নম্বরটাই তুমি পাবে তোমার যেটাই প্রাপ্ত নম্বর হোক না কেন সেটা 60 65 55 যেটাই হোক না কেন সেই ভ্যালুটা আর মেইন এক্সাম অর্থাৎ পার্ট 2 এক্সামে 100 এর মধ্যে তুমি কত পাচ্ছ এই দুটো ক্যালকুলেট করে এই দুটো সাম কিন্তু হবে তোমার ফাইনাল নম্বর বা ফাইনাল মেরিট লিস্টে লড়বে সেই নম্বরটা। তাই দুটোরই সমান গুরুত্ব যেটা আমরা বারবার করে হাইলাইট করেছিলাম পার্ট 1 এর জন্য এবং পার্ট 2 এ কোয়াইট ডিফারেন্ট। সাধারণত ইউটিউব জগতে বা অনলাইনে দেখবে এমসিকিউ পড়ানো হয় আমাদের, বাট ডেসক্রিপটিভ ক্লাসটা কিন্তু সেই অর্থে গুছিয়ে সবকিছু পাবে না। বাট কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটাই সেই স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব এবং কাট অফ নিয়ে অনেকেই চিন্তিত সে বিষয়ে আমি দু চার কথা বলবো। তবে একটা কথা মনে রাখবে, ভিডিও শুরুতে আমি স্পষ্টভাবে বলতে চাই এই ডেসক্রিপটিভ যেটা তোমার এক্সাম হবে পার্ট 2 এটা অনেকটাই অঙ্ক কমন পাওয়ার মতো। মানে যদি পেয়ে গেলাম তো লাকি, আর যদি নাও পাও এটা নিশ্চিত, এটা একদম কনফার্ম যে তুমি টাইপ বা প্যাটার্ন কমন পেয়ে যাবে। ওই তো 6টা বিষয়, তুমি প্যাটার্ন কমন পেয়ে যাবে। এবার তোমার নামানোর দক্ষতা থাকতে হবে অঙ্কের মতো, যেমন ডিজিট ম্যাচ করে না বাট অঙ্কের টাইপ আমরা কমন পেয়ে যাই। এবারে শুধু ডিজিটটা অন্য থাকে, আমাকে ক্যালকুলেশন করে নামাতে হয়, সেটা নিজের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। সিমিলারলি রাইটিং এর ক্ষেত্রেও তোমার প্রেসি আসুক, সারাংশ লেখা আসুক, ট্রান্সলেশন আসুক, রিপোর্ট রাইটিং আসুক, তো রিপোর্ট তোমাকে মনে করে একটা কিছু করানো হলো, পরীক্ষাতে আসলো ডিফারেন্ট একটা রিপোর্ট। বাট দেখবে ইংরেজি বা লিটারেচার প্রত্যেকটা কিছু দেখবে না নির্দিষ্ট ফরম্যাট আছে, স্পেসিফিক ফরম্যাট আছে, সেই ফরম্যাটের উপরেও নম্বর থাকে। তো সেই অনুযায়ী নামানোর দক্ষতা তো করে তুলতে হবে নিজেদের মধ্যে। এটা ছাড়া প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এবং সবচেয়ে আরেকটা মানে কি বলবো ইম্পর্টেন্ট মেজর পার্ট যেটা বহু ছেলে মেয়ে বুঝবে না সেটা হচ্ছে টাইমিং। যদি তুমি বাড়িতে বসে মিনিমাম মানে 150-200 এরকম রাইটিং স্কিল নিজের মধ্যে না ডেভেলপ করতে পারো, তোমার টাইমিং কোনোদিন ঠিক হবে না, গ্যারান্টি। তুমি নিজে একটা পেপার দাও, তুমি কালকে আজকে আমার এই কথাটা শুনে আজকে পেন পেপার নিয়ে ক্লার্কশিপ 2019-এর যে রিক্রুটমেন্টটা ছিল ওটার পার্ট 2 এর কোশ্চেন পেপার নিয়ে তুমি বসো, দেখো নির্দিষ্ট সময় তুমি করতে পারছো কিনা। করতে পারলে ভেরি গুড, তাহলে তো প্রবলেম নেই। বাট প্রবলেম হচ্ছে সেই সব লার্নারদের যাদের ইংরেজিতে দুর্বলতা, সেই বাংলায় কবে সারাংশ শিখেছিল, কবে বঙ্গানুবাদ শিখেছিল, কবে রিপোর্ট শিখেছিল ভুলে গেছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু পার্ট 2-র জন্য তোমাকে কিন্তু পূর্ব প্রস্তুতি খুব স্ট্রং হওয়া জরুরি, বারবার করে আমি বলছি। তো স্টাডি প্ল্যান সিলেবাস আমি বলবো। সবার প্রথমে দেখো এটা তোমাদের পার্ট 1 এর এক্সাম ছিল যেটা তোমরা দিয়ে এসেছো এবং আমি আশাবাদী TWS থেকে যেটা পড়েছো ভালো স্কোর করেছো। অ্যান্ড জেনারেল স্টাডিজ এখান থেকে 40 মার্কস ছিল, ইংরেজি থেকে 30 ছিল, অ্যারিথমেটিক থেকে 30 ছিল, 90 মিনিট আমাদের এখানে সময় ছিল এবং এমসিকিউজ বেস 100টা প্রশ্ন এবং ফাইনাল মেরিট লিস্টে পার্ট 1 এর নম্বর যোগ হবে। এবার তুমি এখান থেকে যেটাই তোমার প্রাপ্ত নম্বর হোক, তুমি যদি কাট অফ ক্লিয়ার করে ফেলো তাহলে তুমি যে নম্বরটাই পাবে, ফর এক্সাম্পল গত বছরে 65 সামথিং ছিল কাট অফ, তো আমি ধরে নিলাম তুমি 65 পেয়েছিলে, এইটা এই নম্বরটা যোগ হবে প্লাস পার্ট 2 তে 100-এর মধ্যে তুমি কত পেলে সেই নম্বরটাও যোগ হবে, হয়ে তোমার ফাইনাল নম্বরটা আসবে। সুতরাং পার্ট 1 এর নম্বরটাও জরুরি আছে আমাদের জন্য। এবারে দেখো পার্ট 2 এক্সামের সিলেবাসে আমাকে কি থাকবে। তো পার্ট 2 কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ বা যেটাকে আমরা ডেসক্রিপটিভ বলবো। এখানে দুটো বিষয়, একটা গ্রুপ এ গ্রুপ বি। সো গ্রুপ এ তে থাকবে ইংরেজি, ইংরেজি থেকে থাকবে কত, গ্রুপ এ হচ্ছে ইংলিশ, ইংলিশ থেকে তোমার 50 মার্কস থাকবে 50। আর গ্রুপ বি তে এতগুলো আছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেখান থেকে 50 মার্ক। তো আমি ধরে নিলাম গ্রুপ বি থেকে আছে, তুমি চুজ করলে বেঙ্গলি, তাহলে গ্রুপ এ তে ইংরেজিতে 50 আর গ্রুপ বি তে বেঙ্গলিতে চুজ করলে সেখান থেকে বাকি 50। এই গ্রুপ মানে তোমার পার্ট 2 এক্সামও কিন্তু 100 নাম্বারের উপর থেকে হবে, 100 নাম্বারের হবে। তো পার্ট 2 সিলেবাসেই তো যদি আমি পার্ট 2 সিলেবাস তোমাদেরকে দেখাই, 6টা বিষয় আছে, একদম সিম্পল 6টা বিষয় তোমাকে লিখতে হবে এবং 6টা বিষয় তোমাকে ভালো নামানো দক্ষতা রাখতে হবে। যেমন আমি যদি ইংলিশের কথা বলি, ইংলিশে তোমরা পাচ্ছ 50 নাম্বার, ইংলিশে কত নাম্বার থাকবে 50 নাম্বার। আমি আজকেই ডালটন স্যারের সাথে কথা বলছিলাম, উনিও ক্লার্কশিপ কোয়ালিফাইড, ওই পোস্টে জব করেন, তো বলছিল স্যার এমনও কিন্তু দেখা যায়
যে এই পার্ট 2 তে ডেসক্রিপটিভে বহু ছেলে মেয়ে ভালো নাম্বার তুলে দেয়, 70, 75, 80-র কাছে নাম্বার তুলে দেয় এই ডেসক্রিপটিভে। তো পার্ট 1 এ নাম্বার একটু কম থাকলেও পার্ট 2 তে টেনে দিয়ে সে মেরিট লিস্ট কোয়ালিফাই করে যায়, এমনও কিন্তু ঘটনা ঘটে। সুতরাং তোমার পার্ট 1 এর যদি মনে করো একদম কাট টু কাট নাম্বার পেয়ে কাট অফ ক্লিয়ার করলে, বাট তাও কিন্তু স্টিল ইউ হ্যাভ এ চান্স, তোমার কাছে সুযোগ থাকবে পার্ট 2 ক্লিয়ার মানে ভালো নাম্বার নিয়ে একটা গুড নাম্বার তৈরি করা। তো এখানে ড্রাফটিং অফ এ রিপোর্ট, ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাই, মানে কোনো ডেটা বলে দেবে তার উপর থেকে রিপোর্ট রাইটিং থাকবে। কনসিডারিং অফ এ প্রোজ প্রেসেস সামারি বা প্রেসি রাইটিং থাকবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, তো বাংলা থেকে ইংরেজিতে করতে হবে বা এইগুলো মেনশন করা থাকবে। তো এই হচ্ছে গ্রুপ এ, এখান থেকে 50 মানে ইংরেজিতে 50। গ্রুপ বি তে চুজ করো তুমি যদি বাংলা, একদম সহজ, এর সিলেবাস একদম বোঝা সহজ। যেমন পার্ট 1 এ দেখো আমাদের কত কি পড়তে হয়েছিল, শুধু জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি কত কি। সো পার্ট 2 তে দেখো ড্রাফটিং অফ এ রিপোর্ট, এখানেও রিপোর্ট রাইটিং থাকবে, এখানেও তোমার সামারি বা প্রেস থাকবে, আর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি করতে হবে। আর মাধ্যমিক এক্সাম, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে মাধ্যমিক লেভেলের যে স্ট্যান্ডার্ড থাকে, তো সেই লেভেলেরই প্রশ্নের মান হবে। তো এই হচ্ছে গ্রুপ এ 50 নাম্বার, গ্রুপ বি হচ্ছে 50 নাম্বার, এর উপরেই হচ্ছে তোমার মেন খেলা। তো আমি একটা তোমাদের গত বছরের কোশ্চেন দেখাই, সর্বশেষ আমাদের যে ক্লার্কশিপটা হয়েছিল 19-এর, তার দেখো এটা ইংরেজির কোশ্চেন, এটা রিপোর্ট রাইটিং আছে। তো দুটো রিপোর্ট আছে, যে কোনো একটা লিখতে হবে, 15 নাম্বার। কিরকম রিপোর্ট ছিল এবার নিজেকে প্রশ্ন করো যে এরকম আসলে তুমি নামাতে পারবে কিনা, সেই অভ্যাসটা করতে হবে। বলছে দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন স্প্রেডিং থ্রু দ্য কান্ট্রি, রাইট এ রিপোর্ট অন দ্য precautionary measures taken by shops and markets in your area prevent the spread of this disease। এই করোনা ভাইরাসের উপরে ছিল, কারণ ওই টাইমের একটা ট্রেন্ডিং টপিক ছিল। এরপরে আরেকটা ছিল যে একটা ডিভিশনিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন গোডাউন অফ লোকাল ফ্যাক্টরিতে এরকম ফায়ার হয়েছে, রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, ফায়ার ফাইটিং এফোর্টস এন্ড ড্যামেজ কস্ট, যে ড্যামেজড হয়েছে সেটা। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, লিখলে 15 নাম্বার। এই 15-র মধ্যে এক্সামিনারকে কাছে সবার খাতা যাচ্ছে, বাট তোমার খাতাটা ইউনিক কিনা, তোমার লেখার ভঙ্গি কেমন। জানো তো বাংলা বা ইংরেজি লিটারেচারে কত ভাষার ব্যাপার আছে, কত লেখার ব্যাপার আছে। এই যে অঙ্কে শর্টকাট কেটে কুটে এদিক সেদিক করে মোটামুটি উত্তর মিলে যায়, বাট এখানে কিন্তু সেরকম না, এখানে নির্দিষ্ট ধাঁচ আছে, নির্দিষ্ট ফরম্যাট আছে। এই কথাটা কিন্তু বারবার মনে রাখতে হবে। আরো একটা কোশ্চেন দেখাই, এটা ছিল ট্রান্সলেশন, বাংলাতে ছিল, সেখান থেকে ইংরেজিতে দেখো ট্রান্সলেশনটা কতটাই ভালোই টাফ। আর চর্চা না থাকলে এই সমস্ত ওয়ার্ডের ভোকাবের মানে গ্যালারি তোমার কাছে না থাকলে চাপ হয়ে যাবে। বলছে গিরিডিতে বেড়াবার কথা বলে অশ্বিনীর ধারাটাই মনে হয়, কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পর অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? এই ছিল একটা ট্রান্সলেশন, এবং এই যে ট্রান্সলেশন করলে 20টা নম্বর, বুঝতে পেরেছো? এইটা ছিল ইংরেজির প্রশ্ন। তাহলে এই অ্যাবিলিটিটা কিন্তু তোমার মধ্যে জন্মাতে হবে, বারবার করেই বলছি। এবং তার জন্য যারা বারবার রিপিট করেছিল যে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচের কথা, সেটাও বলবো একদম ন্যূনতম নমিনাল প্রাইসে কি করা যেতে পারে। এবং যারা অলরেডি আমাদের ব্যাচে পার্ট 2-র জন্য পড়েছিলে তাদের জন্য গুড নিউজ আছে, শোনাবো। বাংলার কোশ্চেন কেমন ছিল? রিপোর্ট লিখুন। ওই করোনা ভাইরাস যেমন ইংরেজিতে দিয়েছে, এখানে লকডাউন থেকে দিয়েছে। বলছে লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন, এর জন্য 15 নাম্বার। বুঝতে পেরেছো? আমরা জানি লকডাউনের টাইমে যে মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে কতজন কত কিলোমিটার পথ হাঁটি দিয়েছে, পাড়ি দিয়েছে। তো এই যে ঘটনাটা, তাদের বাড়ি ফেরার যে সমস্যাটা হয়েছিল সেটা নিয়ে তাহলে কত আপডেটেড থাকতে হয়েছে। খ, মাস্ক পরা নিয়ে, যেমন তোমাদের টাইমে হতে পারে যে প্যারিস অলিম্পিক নিয়ে কিছু লেখো। তো এইরকম অনেকগুলো ফরম্যাট বা অনেকগুলো বিষয় সোশ্যাল এনভায়রনমেন্টে যেটা আমরা দেখছি চারপাশে, তার উপর থেকে হতে পারে। দেখো এখানে যে দুটো বিষয়, একটা জিনিস লক্ষ্য করবে, এখানে এটা যেটা দিয়েছে এই যে ফায়ারের, এটা অনেকটা স্ট্যাটিক টপিক টাইপের, আর এটা কারেন্ট ইভেন্টের উপরে দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখো, এখানে দুটোই কিন্তু কারেন্ট ইভেন্টের উপরে, যে মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব নিয়ে সংবাদপত্রের প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন। কারণ ওই টাইমে আমরা দেখেছি এই যে ডিস্টেন্স মেনটেন বা মাস্ক পরা, তো তার জন্য যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, গণসচেতনতা করা, এখান থেকে 15 নাম্বার। সারাংশ, এর সারাংশ করতে হবে। দেখো কতটা এটা সুন্দর করে পড়বে, বুঝবে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, তো বাংলা ইংরেজি স্যার এটা ভালো করে বোঝাবে, এবং বাংলায় অনুবাদ করুন।
এই যে a patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. আহা, তো এই যে বাংলায় অনুবাদ করুন, এই যে ট্রান্সলেশন ছিল, এই যে 20 নাম্বার, তাহলে এখান থেকে এই 20 নাম্বার আর এই 15 15 30, তাহলে 30 20 50, এই হয়ে গেল বাংলার কোশ্চেন পেপার। বোঝাতে পারলাম? তো এইরকম কোশ্চেন আসবে। এখন প্রশ্ন হলো স্যার এইগুলো আমি সব পাবো কিভাবে বা শিখবো কিভাবে, কত নাম্বার পেলে আমি এর জন্য শুরু করব? তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি রেখেছি, 4-5টা পয়েন্ট একটু মন দিয়ে শুনবে। একটা হচ্ছে ব্রেকডাউন যা সিলেবাস, তোমার এখানে সিলেবাস একদম সহজ। 6 তোমাকে 6টা টাইপ শিখে রাখতে হবে, 6টা টাইপ তোমাকে শিখে রাখতে হবে, কারণ এই 6টাই তো তোমাকে লিখতে হবে, এর বাইরে তো কিছু নেই। প্রেসি থাকবে, ট্রান্সলেশন থাকবে, রিপোর্ট থাকবে, বাংলাতেও সেরকম। তো এই ব্রেকডাউন করে নিলে 6টা জিনিস আস্তে 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 প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে হবে। যত লেখা হবে তত তোমার কলম মজবুত হবে, এটা তো সত্য কথা। স্টাডি রুটিন করে নেবে, যে এই 6টা বিষয়কে নিজের মতো করে সাজিয়ে স্টাডি রুটিন করে নেবে। এরপরে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বারবার বলছি, অঙ্কের মতো যে তুমি ডিজিট কমন পাবে না, বাট পুরো প্যাটার্ন লাইক প্রেসি কমন পাবে, রিপোর্ট কমন পাবে, কারণ তোমাকে তো বলেই দিচ্ছে যে এই টাইপের বাইরে থাকবে না, তো তুমি সেটা কমন পাবে। তো সেই কথা ভেবে প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করলে তোমার ইমপ্রুভমেন্টটা তুমি দেখতে পাবে। স্টে আপডেটেড, কারণ কিছু আপডেটেড কন্টেন্টের উপরেও তোমাকে রিপোর্ট রাইটিং আসবে, দেখতেই পেলে। প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু ডেসক্রিপটিভ এক্সামের অন্যতম একটা বিরাট পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। কারণ ওই স্পেসিফিক সময়ের মধ্যে তোমাকে এই 6টা বিষয় লেখা যদি প্র্যাকটিস না থাকে তুমি কিন্তু নামাতে পারবে না, কারণ ওই ভেবে ভেবে লিখবো, চাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। তো স্টে মোটিভেটেড এন্ড ফোকাস তোমাকে থাকতেই হবে অলওয়েজ, এন্ড অবভিয়াসলি রিমেম্বার করবে যে কনসিস্টেন্ট এফোর্ট এন্ড ডেডিকেশন আর দ্য কি টু সাকসেস ইন কম্পিটিটিভ এক্সাম। গুড লাক উইথ ইউর প্রিপারেশন। তো এটা তো সবে আমরা শুরু করছি। এবারে দেখো, এটা হচ্ছে গত বছরের, মানে আজ থেকে প্রায় 4-5 বছর বয়স হয়ে গেছে, এটা আমারই করানো সেই সময়। পার্ট 1 এর রেজাল্ট যেদিন আউট হয়েছিল, এই ভিডিওটা আমারই করা। তো দেখতে পাচ্ছ এটা পার্ট 1 ক্লার্কশিপ রিক্রুটমেন্ট প্রিভিয়াস ইয়ারের পার্ট 1। তো পার্ট 1 থেকে পার্ট 2 এক্সামের জন্য কতজনকে পাস করানো হয়েছিল? পাস করানো হয় 66,492 জনকে। কত? 66,492। বোঝা গেল? কাট অফ কি এসেছিল? ইউআর এর কাট অফ এসেছিল 65 ছিল, অর্থাৎ 100-র মধ্যে পার্ট 1 এ 100 এর মধ্যে জেনারেল ক্যাটাগরি যদি কেউ 65 পায় তবে সে কোয়ালিফাই করেছিল পার্ট 2 তে আসার জন্য। এবার সে পার্ট 2 তে গিয়ে একটা যদি ভালো নাম্বার তুলে এই 65 আর সেই ভালো নাম্বারটা যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট হয়েছে। ওবিসি এ ছিল 43, ওবিসি বি ছিল 56.33, এসসি ছিল 48.67, এসটি ছিল 29.67, এরকম মেজর আমি কয়েকটা বললাম। তো এই ছিল প্রিভিয়াস ইয়ার। এখন বহু ছেলে মেয়ের মনে প্রশ্ন আসবে, স্যার এখনকার কাট অফ কি হবে? এটা তো আপনি সেই 2019 এর সেই সময়কার দেখাচ্ছে। সত্যি বলতে যেহেতু এখনো কোশ্চেন্স পেপার ওয়েবসাইটে আপলোড হয়নি, আমি নিজেই দেখিনি কি এসেছিল না এসেছিল। সো আর এই কাট অফ এটা প্রেডিক্ট করা মানে কিরকম বলতো? ম্যাচ করে গেলে স্যার ইউ আর ওয়াও, আপনার আইডিয়াটাই ঠিক, আপনিই ঠিক বলেছেন। আর যদি না ম্যাচ করে গেল স্যার আপনার কোনো আইডিয়া নেই। এই জন্য দেখবে আমি অন্তত নিজে কাট অফ থেকে অন্তত নিজেকে দূরে সেভ করে রাখি, কারণ এটা ছেলেমেয়েরা সেই টিচারের উপরে পার্টিকুলারলি হয় হতাশ হবে অথবা খুব হ্যাপি হবে, কারণ এটা জাস্ট একটা প্রেডিকশন মাত্র। ধরো ভারতের সঙ্গে কোন একটা দেশের ম্যাচ হচ্ছে, তো প্রিভিয়াস রিপোর্ট দেখে আমরা একটা ট্র্যাক করে বলতে পারি যে না আমাদের এই ব্যাটার আছে, তাদের এই ব্যাটার আছে, বা তাদের এই বোলার আছে, এই একটা হতে পারে, বা একটা প্রজেক্টেড স্কোর হয় ইত্যাদি ইত্যাদি। তো সিমিলারলি আমি মনে করি কাট অফটাও সেরকম। আর যেহেতু প্রশ্নপত্র এখনো আসেনি, আমিও অপেক্ষায় রয়েছি যে ওয়েবসাইটে আপলোড হলে তবেই দেখবো প্রশ্নপত্রটা। তো ইজি ছিল কি মডারেট ছিল কি হার্ড ছিল, তো সবগুলো একটা ব্যাপার থাকে, নাম্বার অফ স্টুডেন্ট একটা ব্যাপার থাকে, তো সব মিলে একটা কাট অফের প্রজেকশন আসে। তবে সব মিলে আমি বলবো এই আমি প্রিভিয়াস ইয়ারের ডেটা দেখিয়ে দিলাম, এর থেকে যদি মানে 50+ যদি তোমার থাকে, আমি বলবো মানে যদি থাকে মানে থাকে যদি তোমার হয়, যদি মোটামুটি দুদিন পরেই বা কয়েকদিন পরেই তো তারা কোশ্চেন্স পেপার এবং অ্যান্সার কির বিষয়টা আপলোড করবে, তো তুমি কিন্তু মেনের জন্য প্রিপারেশন করো। আমি একটা কন্ডিশন বলছি, ফর এক্সাম্পল তোমার স্কোর ছিল 46 বা 43 সামথিং বা 45, কথার কথা। যদি এমন হয় যে তুমি অবহেলা করলে যে আমার বোধহয় হবে না, বাট যদি তুমি কোয়ালিফাই হয়ে যাও, কাট অফ ক্লিয়ার করে ফেলো, বাট জাস্ট থিঙ্কিং যে তুমি সেই শর্ট টাইমে, আর যদি এক্সামটা তারা দ্রুত নিয়ে ফেলে, তো তুমি সেই টাইমে
প্রস্তুত তো, কারণ দেখো তোমাকে প্রস্তুত থাকতে হবে, তুমি একজন অ্যাসপিরেন্ট, এটা ভালো করে বুঝবে। তো কাট অফ নিয়ে আমি আপকামিং কোনো প্রেডিকশন বা বার্তা দিতে চাই না, এবং অনেস্ট ফ্যাক্ট তোমাদের সামনে রাখছি যে এটা এরকমই হয়। প্রিভিয়াস ইয়ারে যখন রেজাল্ট আউট হয়েছিল অফিসিয়াল ডেটা এই ছিল, এতজনকে পাস করানো হয়েছিল, এবার যদি আরো বেশি জনকে পাস করাবে হয়তো ভালো খবর। আর দ্বিতীয়ত এই ছিল কাট অফের নম্বর পরিমাণ। কাট অফ মানে হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং নাম্বার, এই নম্বরটা পেয়ে লাস্ট যে স্টুডেন্ট ছিল সে পাস করেছে সেই কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে। তো আই হোপ যারা রেগুলার সারা বছর পড়েছে, দেখো পরীক্ষা তো সবাই দেয়, বাট সবার মধ্যে তো কম্পিটিশন হয় না, কম্পিটিশন হয় কিছু 30-35% স্টুডেন্টের মধ্যে, কারণ যারা সারা বছর পড়ে যায়। আর যারা ফর্ম ফিল আপ করে এমনি যায়, তো তাদের সাথে তোমার কম্পিটিশন নেই, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সবার যে পরীক্ষা ভালো হবে এটার কোনো মানে নেই, কারণ যে পড়ে গেছে তারই ভালো হবে, যে পড়বে যা তার হবে না, এটা তো একদম ফ্যাক্ট কথা। তো এই হচ্ছে তোমার কাট অফের বিষয়। কাট অফের কথা আমি একটাই কথা বলবো, যদি নিজের মধ্যে মনোবল থাকে প্রিভিয়াস ইয়ারের ডেটা দেখে, বা তুমি মনে করো যে না আমি পার্ট 2 এর জন্য পড়বো, অবভিয়াসলি শুরু করো, দেরি কিন্তু করবে না, বারবার করে বলছি। কারণ যদি এমন হয় যে তুমি কোয়ালিফাই করে গেলে ইউ আর নট রেডি, তখন কিন্তু চাপ হয়ে যাবে। প্রয়াস পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 ডেসক্রিপটিভ ব্যাচ, এই ব্যাচটা সম্পর্কে 2-3টে বিষয় একটু আগে শুনে নেবে, তাহলে তোমার ডাউটটা ক্লিয়ার হবে, নইলে তোমার মনে একটা ভ্রান্ত ধারণা জন্মাবে। যখন তোমাদের ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষা হয়নি, তার আগে আমরা এটা লঞ্চ করেছিলাম। যারা অ্যাডভান্স পড়তে চাই, যাদের মনে হয়েছে যে না আমি পার্ট 1 এর কোশ্চেন যেটাই আসুক ক্লিয়ার করে ফেলবো, পার্ট 2 এর জন্য পড়বো, তো এটা আমরা কয়েক মাস আগেই, আজ থেকে 4-5 মাস আগেই আমরা এই ব্যাচটা লাইভ করেছিলাম। তো এই ব্যাচটা আমাদের লাইভ ব্যাচ, এবং যেহেতু এখানে বাংলা আর ইংরেজি থাকে, আমাদের মিজান স্যার এক্সপার্ট, উনি বাংলাতেও এবং ইংরেজিতেও, তো মিজান স্যার ধরে ধরে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি ওই যে 6টা বিষয় আছে সেটাকে ব্রেকডাউন করে শিখিয়েছেন। তো সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস তোমাদের করানো হয়েছে এবং লাইভ ক্লাস রেকর্ডেড করানো হয়েছে। এই ব্যাচটি আমাদের 3 মাসের ব্যাচ ছিল আর 12 মাস ভ্যালিডিটি। তো যারা পড়েছিল বা যারা অলরেডি পড়ছে এই ব্যাচে, তো তারা যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে 12 মাস ভ্যালিডিটি হয়েছে। তো আমি হঠাৎ করে আমাদের টিমের সঙ্গে ডিসকাশন করে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে যেহেতু এই যে রাইটিং এর বিষয়টি স্ট্যাটিক পার্ট, তো এখানে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো আমার ডেটা চেঞ্জ হবে না বা কোনো কিছু আপডেটেড হবে না, তো আমার এই ব্যাচটা তোমরা যারা আজকে ভর্তি হবে এই ব্যাচটাতেই ভর্তি হবে। তাহলে স্যার আমরা তো সব ক্লাস রেকর্ডেড পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ব্যাচে তোমার মোটামুটি বাংলা ক্লাস করানো হয়েছিল 24টা মতো, আর ইংরেজি ক্লাস করানো হয়েছিল 24টার মতো, একটা পূর্ণ ক্লাসের কথা বলছি। সব মিলে এই ব্যাচটা আমাদের কমপ্লিটেড অবস্থায় বর্তমানে আছে। এই ব্যাচে বর্তমানে কোনো ক্লাস যায় না, বর্তমানে এটা একটা কমপ্লিটেড ব্যাচ। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ব্যাচে আজকে থেকে তোমরা ভর্তি শুরু হচ্ছে নতুন করে, এই ব্যাচটাকে আমরা আবার পুনরুজ্জীবিত করব। কিভাবে? এই ব্যাচে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে, হয়তো সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু, আরো 3 মাস আমরা এক্সটেন্ড করছি এই ব্যাচটাকে, আরো 3 মাস এক্সটেন্ড করছি, এবং সপ্তাহে 3 দিন করে পূর্ণ ইংরেজি এবং বাংলা ক্লাস, একদিন ইংরেজি একদিন বাংলা, একদিন ইংরেজি একদিন বাংলা, একদিন ইংরেজি একদিন বাংলা, এইভাবে নেক্সট 3 মান্থ আমরা আবারও করাচ্ছি। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যদি কেউ ভর্তি হয়, সে প্রিভিয়াস এই যা কন্টেন্ট ছিল সেটাকে সে লাইভ ক্লাসটা অ্যাজ এ রেকর্ড দেখে সিস্টেমগুলো সব বুঝে নেবে, এবং আরো নতুন করে, কারণ ডেসক্রিপটিভ ক্লাসে আমরা যেটা বুঝি, ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু খুব চাইলেই পাবে না ওয়েস্ট বেঙ্গল, এটা বলে রাখলাম, কারণ এমসিকিউ সবাই পড়াতে পারে, ডেসক্রিপটিভ কোয়াইট ডিফারেন্ট। তো যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে ডাউট ইস্যু হয়, ডাউটস হয়। তো আমরা এই ব্যাচে যেটা বললাম যে আরো নেক্সট 3 মান্থ লাইভ ক্লাস প্রোভাইড করব। সুতরাং চোখ বন্ধ করে তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যাও। যেগুলো করানো আছে আগে শিখে নিলে, ধরো তুমি রিপোর্টটা শিখে নিলে, প্রেসিটা শিখে নিলে, ট্রান্সলেশনটা শিখে নিলে, সারাংশ করাটা শিখে নিলে, বাংলায় রিপোর্ট রাইটিং শিখে নিলে, অনুবাদ শিখে নিলে, নেওয়ার পরে যদি প্রবলেম থাকে তুমি ডাউট পেয়ে যাবে, কারণ এখনো তোমাকে এই ব্যাচে আমরা নেক্সট 3 মান্থস আমরা কিন্তু লাইভ ক্লাস, অর্থাৎ এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, বর্তমানের ক্লাসগুলো আর আগের ক্লাসগুলো আমরা রেকর্ডেড দিচ্ছি, তাহলে প্রাইসটাও কম হবে, এবং আমরা ব্যাচের দামও বাড়াইনি। এবং আরেকটা গুড নিউজ, এই ব্যাচে যতজন ছাত্র ছাত্রী পড়ছিলে তোমরা ফ্রি অফ কস্ট এই আপগ্রেডেশনটা পেয়ে গেলে, তোমরা ফ্রি অফ কস্ট, তোমাদের কিন্তু কোনো চার্জ করা হবে না, তোমরা যারা এই ব্যাচের স্টুডেন্ট ছিলে ফ্রি অফ কস্ট আপগ্রেডেশন পেয়ে গেলে। তো ব্যাচে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে? ক্লার্কশিপের যা সিলেবাস আছে অ্যাজ ইট ইজ, ইংলিশের জন্য ড্রাফটিং বলো, তারপরে প্রেসি কথা বলো, ট্রান্সলেশন বলো, বাংলার জন্য রিপোর্ট রাইটিং, এখানে তোমার সামারি করা বা
ট্রান্সলেশন করা, পুরো জিনিসটা যেটা সিলেবাস আছে 6টা বিষয়, এখানে 3টে বিষয়, এখানে 3টে বিষয়, পার্ট 2 এর জন্য 6টা বিষয়। স্যার ব্যাচের প্রাইস কত? এই ব্যাচটা আজ থেকে 5 মাস আগে লঞ্চ করা হয়েছিল বলছিলাম, তো সেই টাইমে যা প্রাইস ছিল অ্যাজ ইট ইজ তাই প্রাইস আছে, আমরা প্রাইসও বাড়াইনি, কারণ আমরা ছেলে মেয়েদের কথা ভাবি, এবং ছেলে মেয়েদের কথা ভাবি বলেই যারা অলরেডি এই ব্যাচের এক্সিস্টিং স্টুডেন্ট তারা কিন্তু সেম জিনিসটাই, যে এক্সট্রা ক্লাস যাবে তারা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। কোনো ডাউট থাকলে ফোন করবে। এই ব্যাচের প্রাইস ছিল 2499, বাট এটা কখনোই পে করতে হবে না, এটা হচ্ছে এমআরপি ম্যাক্সিমাম প্রাইস, বাট এটা আমরা কখনোই চার্জ করি না। এই ব্যাচে 70% অফ দেওয়া হবে, অর্থাৎ এই ব্যাচের প্রাইস হচ্ছে 749 টাকা। কি বললাম? 749, 749 অনলি। অর্থাৎ আজকের ডেটে যদি কোনো ছাত্র বা ছাত্রী ভর্তি হয় তাকে 749 টাকা পে করতে হবে। পে করলে প্রিভিয়াস 3 মাসের, তাহলে এর বিনিময়ে কি পাবে? সে প্রিভিয়াস, মন দিয়ে বুঝবে, এখানে কনফিউশন হওয়ার মতো ব্যাপার আছে, কারণ এই ব্যাচটা একটু কমপ্লিকেটেড, কারণ আমরা লঞ্চ করলে হয় নতুন ব্যাচ করি অথবা কোনো পুরাতন ব্যাচকে অ্যাজ এ রেকর্ডেড বলে চালাই, বাট এই ব্যাচটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। এখানে পুরনো ব্যাচ কেই আমি তোমাদের সামনে তুলছি, বাট আবার নতুন কন্টেন্ট যাচ্ছে, মন দিয়ে বুঝবে, একটু ডিফারেন্ট। কারণ এই ব্যাচটা এরকম করলে হবে, অসুবিধা নেই, ভালো হবে বলেই করেছি, নইলে আমি আবার নতুন করে ব্যাচ করে দিতাম, অসুবিধা কি? কারণ এই ছেলে মেয়েদের গুলো তো আমার ফ্রিতে দিতে হচ্ছে, বাট স্টিল করছি, তার কারণ এটা এই ব্যাচটাতেই পসিবল, কারণ এটা ডেসক্রিপটিভ ব্যাচ। তাহলে এই ব্যাচে তোমরা যেটা পাবে, প্রিভিয়াস 3 মান্থের যত যা ক্লাস করানো আছে তার রেকর্ডেড ক্লাসগুলো সব পেয়ে যাবে উইথ পিডিএফ, এবং নিউ আপকামিং 3 মান্থ ক্লাস পাবে, যে ক্লাসটা হবে লাইভ প্লাস পিডিএফ, অর্থাৎ তোমরা 6 মাস মতো ক্লাসের কন্টেন্ট পেয়ে যাবে। আর তোমাদেরও ভ্যালিডিটি 1 বছর, তোমরা যারা এখন ভর্তি হচ্ছে আজকে থেকে নেক্সট 12 মাস ভ্যালিডিটি। কিন্তু এর মধ্যেও একটা কন্ডিশন আছে, যদি তুমি আমাদের কোনো ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, উদ্যম ব্যাচ হোক, 2.0 হোক, 1.0 হোক, 3.0 হোক, 4.0 হোক, ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ হোক, ডব্লিউবিপির ব্যাচ হোক, এসএসসির ব্যাচ হোক, রেলের ব্যাচ হোক, টেটের ব্যাচ হোক, যদি তুমি কোনো ব্যাচের স্টুডেন্ট হও তোমার 200 টাকা ছাড় আছে, কারণ তুমি অলরেডি আমাদের কাছে পার্ট 1 পড়েছো বা প্রিলিমস এর জন্য পড়েছো। সেই কথা ভেবে আমরা আরো 200 অফ করে দিই, বিকজ তুমি আমাদের ইন্টারনাল স্টুডেন্ট। অর্থাৎ আমাদের পুরাতন স্টুডেন্টের জন্য প্রাইস থাকবে 549। স্যার কিভাবে বুঝবো? TWS একাডেমি অ্যাপ তোমরা ওপেন করে পেইড কোর্সে সরাসরি চলে যাবে। কি বললাম মন দিয়ে শুনবে। TWS একাডেমি এই যে অ্যাপ আমি ওপেন করে নিলাম, অ্যাপ ওপেন করে পেইড কোর্সে ক্লিক করবে, করে একদম নিচে চলে আসবে। একদম নিচে আসলে দেখতে পাবে প্রয়াস, ব্যাচের নাম কি? প্রয়াস। বারবার করে বলছি, ব্যাচের নাম প্রয়াস। আর একটা আছে প্রচেষ্টা, ওটা এসআইদের জন্য। সো প্রয়াস হচ্ছে ক্লার্কশিপের জন্য। তো একদম নিচে আসলে দেখতে পাবে প্রয়াস পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 ডেসক্রিপটিভ ব্যাচ বাংলা আর ইংরেজি। তো ওর উপরে ক্লিক করলে এরকম বাই নাও অপশন আসবে। তো যদি তুমি আমাদের কোনো এক্সিস্টিং স্টুডেন্ট হও, ওই 200 টাকা কুপন কোড ছাড় পেতে এর উপরে একবার ক্লিক করবে, আর তাহলে তোমার 200 টাকা এখান থেকে বাদ চলে যাবে, 549 হয়ে যাবে। আর যদি তুমি আমাদের কোনো ব্যাচেরই না থেকে থাকো, শুধু এটাই পড়তে আসো, বাট তোমাকে তখন পুরোটাই পে করতে হবে, যেটা হচ্ছে 749। আই হোপ বোঝাতে পেরেছি। এই হচ্ছে আমাদের মেন প্ল্যানিং। এইভাবে তোমরা ব্যাচে জয়েন করো। কোনো সমস্যা হলে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর থাকে 9062160805। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, করে লিখবে অ্যাডমিশন প্রসেস, তাহলে তোমাকে গাইড ভিডিও চলে যাবে। আর সত্যি বলতে দেরি করবে না, যাদের ডেসক্রিপটিভ পড়ার ইচ্ছা শুরু করে দাও, কেননা ব্যাচ রানিং হয়ে গেলে মুশকিল, তার মাঝখানে এসে জয়েন করলে তুমি কিছু বুঝতে পারবে না। তো বাড়িতে কথা বলো, গার্জিয়ানদেরকে দেখাও যে এরকম এরকম বিষয় স্যারেরা করছেন, তো তারা যদি সম্মতি দেন অবভিয়াসলি তুমি জয়েন করো। কারণ আমরা একটা নমিনাল ফিস রেখেছি, বারবার করে বলছি। এই যে মনে করো আমি ম্যাক্সিমাম ভ্যালুটাই ধরি, যে তুমি 749 দিয়ে যদি ভর্তি হও, আগের 3 মাসের ক্লাসের রেকর্ডেড কন্টেন্ট পেয়ে যাচ্ছ, আর আরো নতুন 3 মাস সপ্তাহে 3 করে ক্লাস পাবে, যেটা হচ্ছে নতুন ক্লাস আরো পাচ্ছ। তো সব মিলে কিন্তু আমরা একটা দারুণ এফোর্ট দিয়েছি। আশা করি এটাও ভালোভাবে পড়লে তুমি ভালো একটা স্কোর করতে পারবে। এবং কোশ্চেন পেপার কেমন হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, সিলেবাস দেখিয়েছি। এই 6টা বিষয় তোমাকে কিন্তু হাইলাইট করছি, বারবার করে উল্লেখ করতে হবে। ক্লাসের কন্টেন্ট কেমন হয়, কারোর যদি মনে প্রশ্ন আসে, আমি গত ব্যাচটা খুলে দেখিয়ে দিই। এই ব্যাচটাতেই তোমরা ভর্তি হবে, প্রয়াস ব্যাচ। আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি ভিউ ডিটেলে ক্লিক করে ভিউ কন্টেন্ট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাচে ভর্তি হলে রুটিন পেয়ে যাবে। ইংরেজি ক্লাস আমাদের ব্যাচে 25টা আছে, বাংলা ক্লাস আছে 27টা।
ইংরাজি 25টা, বাংলা 27টা। সবার প্রথমে আমি ইংলিশ একটা খুলি। প্রথম ক্লাসে হয়েছিল ডেসক্রিপটিভ ইংলিশের ডেমো ক্লাস, তারপরে হয়েছিল ইন্ট্রোডাকশন অ্যান্ড সিলেবাস ডিসকাশন 1 ঘন্টা 2 মিনিটের ইন্ট্রোডাকশন অ্যান্ড সিলেবাস ডিসকাশন। তারপরে মেন শুরু হয় রিপোর্ট রাইটিং ক্লাস, 1 ঘন্টা 7 মিনিটের রিপোর্ট রাইটিং স্যার শিখিয়েছিলেন। এখানে ক্লিক করলে আমাদের ক্লাস চালু হয়ে যাবে যে স্যার কেমন রিপোর্ট রাইটিং শিখিয়েছিলেন। এখান থেকে তোমরা প্লে করে দেখতে পাবে যে রিপোর্ট রাইটিং এর ক্লাস কেমন হয়। এই যে রিপোর্ট রাইটিং হয়তো ভেঙে 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 গুছিয়ে গুছিয়ে স্যার শিখিয়েছেন। হ্যাঁ, তো স্যার স্যারের মতো করে করাবেন, তোমাদের চাপ নেই। ইন দ্য কেস অফ নিউজ পেপার রিপোর্ট কি করতে হয়, যে স্টাফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, আচ্ছা সব দারুণ বিষয় আছে, এগুলো সে মাধ্যমিকের টাইমে শিখেছিলাম, তাই না? তো এইরকম ভাবে শিখে যাবে। আমি পিডিএফটা খুলি তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সিট করব কিভাবে? হ্যাঁ, এই আমি তোমাকে পিডিএফটা ওপেন করে দেখাই, যে রিপোর্ট রাইটিং এর ক্লাসের পিডিএফটা দেখাই, তাহলে বুঝতে পারবে কেমন হয়। রিপোর্ট রাইটিং পার্ট 1। আচ্ছা, প্রথমে একটা হোমওয়ার্ক দিয়েছেন, এটা বোধহয় ট্রান্সলেশনের। আচ্ছা, সেই হোমওয়ার্কের উত্তর করলেন। আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাসটা যেহেতু ট্রান্সলেশন ছিল, তো তার উপর থেকে বোধহয় আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি শ্যামল বাবুকে চেনেন কি। আচ্ছা, আরো কি সেন্টেন্স হতে পারে সেটা হলো ভালো কথা। এবারে রিপোর্ট রাইটিং কই শুরু হচ্ছে দেখি। রিপোর্ট রাইটিং শুরু হচ্ছে, আমাদের এই ব্যাচে কিন্তু প্রচুর হোমওয়ার্ক দেওয়া হয়। সাজেশন ফর রাইটিং এ গুড রিপোর্ট, কিভাবে গুড রিপোর্ট লিখতে হবে সেই কথা স্যার এখানে পুরো রুলস, এগুলো হচ্ছে রুল দিয়েছেন। একটা আউটলাইন হবে, অলওয়েজ ইউজ সিম্পল পাস্ট টেন্স, এবং দেখলাম স্যার স্টার করে রেখেছে, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্লেস এন্ড ডেট রেখা মাস্ট বি মেনশন ইন রিপোর্ট রাইটিং, দ্য রিপোর্ট মাস্ট বি এ হেডিং। হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে। এবার আরো কিছু রিপোর্ট আছে। রিমেম্বার এনি ওপিনিয়ন শুড বি অমিটেড। আচ্ছা, যদি কোনো তোমার মতামত, নিজে কোনো মতামত দিচ্ছ রিপোর্টের মধ্যে, তো সেগুলোকে অমিট করতে হবে, বাদ দিতে হবে। এনি সাজেশন শুড বি রিমুভ, আমি কোনো সাজেশন, নিজেই রিপোর্ট লিখছি নিজেই সাজেশন দিয়ে দিলাম, চাপ হয়ে যাবে। ডোন্ট রাইট এনি কনক্লুশন, নিজে কোনো সিদ্ধান্তে আসা যাবে না, সো অ্যাজ ইট ইজ রিপোর্ট আমাকে তুলতে হবে। তো এইরকম কিছু সিস্টেম থাকে। যেমন ড্রাফট রিপোর্ট 200 ওয়ার্ডের মধ্যে এনভায়রনমেন্টাল পলিউশন স্ট্যাটিক টপিক, যে পরিবেশ দূষণের উপর একটা রিপোর্ট হতে কেমন হবে, এনভায়রনমেন্ট পলিউশন হলে কেমন রিপোর্ট লিখতে হবে সেটা সম্পর্কে স্যার দেখিয়েছেন, তো শিখে যাবে। স্যাম্পল 2 তে বলছে রাইট এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইওর লোকালিটি, তোমার লোকালিটিতে, যেমন এই লোকালিটিতে ওই যে আগুনের ঘটনাটা ছিল সেই রকম। ব্লাড ডোনেশন, এগুলো স্ট্যাটিক টপিক, সারা বছরই আসতে থাকে কোনো না কোনো এক্সামে, ভালো জিনিস। আচ্ছা, তো এইরকম ভাবে মোটামুটি তোমরা সব বিষয়ই পেয়ে যাবে। আরো যদি কন্টেন্ট, আমি একটু বাংলা কন্টেন্টে দেখাই, বাংলায় কেমন হয়েছিল। বাংলায় দেখো প্রথমে সিলেবাস ডিসকাশন, প্রতিবেদন রচনা। আচ্ছা, প্রতিবেদন রচনার পিডিএফটা একটু খুলে দেখাই। প্রতিবেদন রচনা পর্ব 1, প্রতিবেদন কি, বাবা স্যার তো দারুণ শিখিয়েছে। আচ্ছা, তারপরে কি কি প্রতিবেদন হয়, পলিটিক্যাল, সোশ্যাল, পরিবেশ দূষণমূলক, খেলাধুলা বিষয়, সিনেমা চলচ্চিত্র বিষয় প্রতিবেদন, অনেক রকম। একটা প্রতিবেদনের কি কি সতর্কতা বা কি কি অবলম্বন করতে হবে সেটা রুলস শেখানো হয়েছে। এবারে প্রতিবেদন 1, নিম্নলিখিত বিষয় সম্পর্কে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন, ভারতের জনসংখ্যা সমস্যা ও সমাধানের উপায়। তো এটা একটা প্রতিবেদন শুরু হচ্ছে। তো এইরকম অনেক কিছু। সোশ্যাল নেটওয়ার্কিং এ আজকে যুব সমাজকে অপরাধ প্রবণ করে তুলছে, এর সাপেক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন। তো এরকম অনেক কিছু বিষয় আছে, আস্তে আস্তে শিখবে তোমরা। নিম্নলিখিত বিষয় সম্পর্কে 200 সম্পর্কের মধ্যে একটা সম্পাদকীয় প্রতিবেদন লিখুন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির প্রাণ, এটা একটা হলো। আচ্ছা, এইরকম একটা ক্লাস, এই যে 3-4টে যতটা যা হয়েছে। আবার আমাদের কিন্তু ছেলেমেয়েরাও লিখে পাঠায়, দেখি ডাউট ক্লিয়ারিং কোনো ক্লাস এখানে খুঁজে পাই কি। ওটা বোধহয় এর মধ্যেই ঢুকে যায়। প্রতিবেদন বাংলা ডেসক্রিপটিভ। আচ্ছা, আবার প্র্যাকটিস সেটও আমাদের হয়েছিল। প্র্যাকটিস সেটেও দেখো, প্র্যাকটিস সেটে কি রকম হয়েছিল, বঙ্গানুবাদ হয়েছিল। আচ্ছা, প্র্যাকটিস সেটে বঙ্গানুবাদ হলো, তারপরে আবার বঙ্গানুবাদ, তোগুলো সেখানে 28টা বঙ্গানুবাদ হয়ে গেছে। সারাংশ লিখনের 31 নম্বর ক্লাস, মানে 31 নম্বর সেট, সারাংশ লিখনের 32 নম্বর সেট। ভালো ভালো। প্রতিবেদন রচনা, নারী সুরক্ষায় মহিলা সংরক্ষণ বিল, ওকে। তারপরে এই সব থাকে। তো এই সব মিলে তোমরা মোটামুটি এই ব্যাচটা দেখতে পেলে কেমন কি কন্টেন্টের লেভেল বা কি হয়। বাট ডিসিশন ইজ ইয়োর্স অ্যান্ড অবভিয়াসলি ওয়েলকাম TWS এ। এই হেল্পলাইন নম্বরেও প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, এবং অ্যাডমিশন আজ থেকেই শুরু। অল দ্য বেস্ট।